আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্বাণ টিভি। এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের গণমাধ্যমে আজকের দিনে সবচেয়ে বড় খবর হলো দীর্ঘ 17 বছর পর লন্ডন নির্বাচন শেষে তারেক রহমান দেশে ফিরেছেন। দেশের গণমাধ্যমগুলো যখন তারেক রহমানের প্রতিটি কাজের মিনিট সেকেন্ডের খতিয়ান তুলে ধরছে, তখন রাজনীতির অন্য মোড়ে চলছে ভিন্ন খেলা। নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহানাটক, যেটিকে আপনি বলতে পারেন আদর্শের বুলি বনাম পর্দার আড়ালের ডিলিংস। সে ডিলিংসে আছে দুটি চমক। একটি হলো এনসিপি ও জামাতের সম্ভাব্য জোট। কয়েকদিন আগেও যে এনসিপি নেতারা জামাত ইসলামীকে রাজনৈতিক প্রতারক বলেছে, সে জামাত ইসলামী এখন এনসিপিকে 30টি আসন ছেড়ে দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদেরের দাবি অনুযায়ী এনসিপি শুরুতে 50টি আসন চেয়েছিল, কিন্তু রফা হয়েছে 30টিতে। শুধু আসন নয়, গুঞ্জন আছে প্রতি আসনে 1.5 কোটি টাকার বাজেট এবং ভবিষ্যতে নাহিদ ইসলামের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হওয়ার স্বপ্ন নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। দর্শক, একই বলে রথ দেখা হলো আর কলাও বেচা হলো। তবে এনসিপি আর জামাতের আদায় কাজকলার সম্পর্ক যখন দুধে ভাতে রূপ নিচ্ছে, তখন এনসিপি, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে কয়েকদিন আগে যে গণতান্ত্রিক সংস্কার জোট গড়েছিল, সেখানে দেখা দিয়েছে নুন আনতে পান্তা ফুরানোর দশা। রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদার ভূঁইয়া সব জানিয়ে দিয়েছেন তারা কারোর সাথে ভাগাভাগিতে নেই। তবে জামাত যখন এনসিপিকে মগবাজারের মেহমান করতে যাচ্ছে, তখন খবর হলো চরমোনাই আর হেফাজতের সাথে বিচ্ছেদের সুর বাজছে। ফলে কয়েকদিন আগে ঘটা করে সরার্দি উদ্যানে যে বৃহৎ ইসলামী ঐক্য গঠনের ডাক দিয়েছিল, সেটি এখন আইসিইউতে ঢুকছে। সব মিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতার অলিন্দে এক অভূতপূর্ব অস্থিরতা শুরু হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল 2025 সালের 28 ফেব্রুয়ারি। সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রোটোকলে সারা দেশ চষে বেরিয়েও জনসমর্থন খুব একটা পায়নি। শুরু থেকে জনশ্রুতি ছিল দলটির জামাত ইসলামের বি টিম বা সি টিম, কিন্তু দলটির নেতারা কথায় কথায় বিশুদ্ধতার বুলি আওড়াতো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতকে নিয়ে যে ধরনের কঠোর সমালোচনা করেছিলেন, তা কোনো পেশাদার রাজনীতিবিদদের কাছ থেকে সচরাচর দেখা যায় না। তিনি গত অক্টোবরে ফেসবুক পোস্টে জামাতের পিআর পদ্ধতির আন্দোলনকে কথিত এবং রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখেছিলেন। লিখেছিলেন, জামাত সংস্কারের ছদ্মবেশে আসলে একটি ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে জুলাই সনদকে ব্যবহার করছে। তখন মনে হয়েছিল তারা যেন আদা কাজ করার সম্পর্কে আছে, কিন্তু এখন খবর আসছে জামাত এনসিপিকে 30টি আসন ছেড়ে দিচ্ছে। এনসিপি এর আগে বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জামাত ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার এই জোটের ঘোষণা আসতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের দাবি অনুযায়ী এনসিপি জামাতের কাছে প্রথমে 50টি আসন দাবি করেছিল। অনেক দর কষাকষির পর 30টি আসনে রফা হয়েছে বলে শোনা যাচ্ছে। এই সমঝোতার সবচেয়ে হাস্যকর এবং ট্রাজিক দিক হলো, এই 30টি আসনের বাইরে এনসিপি বাকি 270টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। এটি যেন হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল প্রবাদের বাস্তব রূপ। দলটির অভ্যন্তরীণ নেতাদের প্রশ্ন, তরুণদের একটি দল যারা পুরো দেশ সংস্কারের স্বপ্ন দেখিয়েছিল, তারা মাত্র 30টি আসনের জন্য জামাতের দরবারে গিয়ে হাজির হয়েছে। যে দলের নেতারা 400 আসন পাবে বলে হুঙ্কার দিয়েছিল, যারা বিএনপিকে মাত্র 100 আসন দিতে চেয়েছিল, তারা কিনা এখন মাত্র 30 আসনে লড়বে। তাহলে এরই মধ্যে যে 125 আসনে মনোনয়ন ফর্ম বিক্রি করলো, সেসব আসনের কি হবে? আব্দুল কাদেরের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপি কার্যত জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, মাত্র 30 আসনের জন্য এনসিপি জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। দর্শক,
কড়া সমালোচনার পর এই মাখামাখি দেখে লোকে বলছে চোর না আসনের ধর্মের কাহিনী। শুধু আসন না, নির্বাচনে জয়ী হলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং হারলে বিরোধী দলীয় নেতা হবেন, এমন সব আকাশ কুসুম প্রস্তাবও টেবিলে রয়েছে। এ নিয়ে প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এনসিপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আব্দুল কাদেরের পোস্টের পর কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ পর্যায়ের 5 জন নেতার মুঠোফোনে কল করা হলেও তারা সাড়া দেননি। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথে সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্বে বিলীন হয়ে যাবে। জনমনে প্রশ্ন উঠেছে, এই জোট করার মধ্য দিয়ে কি এনসিপি চূড়ান্তভাবে প্রকাশ করলো যে এনসিপি জামাতের একটি শাখা ছাড়া আর কিছু নয়? যে বিষয়টি নিয়ে এতদিন জনশ্রুতি ছিল সেটি কি এখন বাস্তবে রূপ নিচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, এই রূপান্তরটি কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং আদর্শিক দেউলিয়াপনার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। একদিকে বিপ্লবের ডাক, অন্যদিকে পুরনো রাজনৈতিক চাল, সব মিলিয়ে রাজনীতির মাঠ যখন বেশ গরম, তখন সেখানে আরো উত্তাপ ছড়ানো খবর আছে। ডিসেম্বরের 7 তারিখে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট। ডান আর বামে মিশে একাকার হয়ে যে জোট গঠিত হয়েছিল সেটির কুপি এখন নিভু নিভু করছে। খবর হলো, এনসিপি যদি জামাতের সাথে হাত মেলায় তবে এই জোট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। জোটের একাধিক সূত্র জানা গেছে, এই জোটের পতনের পেছনে প্রধান কারণ হলো এনসিপির একক আধিপত্য বিস্তারের চেষ্টা এবং বড় দলগুলোর সাথে গোপনে আঁতাত করা। জোটের শরিকরা বিএনপি ও জামাতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা স্বীকার করেছে, যা জোটের অভ্যন্তরীণ আস্থার সংকটকে ঘনীভূত করেছে। নাহিদ ইসলাম যেখানে প্রকাশ্যে জামাত শিবিরের বিরোধিতা করছেন, সেখানে গোপনে তাদেরই সাথে নির্বাচনে জোট করার চেষ্টাকে কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো কৌশল হিসেবে দেখছে জোটের অন্য সঙ্গীরা। ডেইলি স্টারের এক খবরে বলা হয়েছে, এনসিপি, এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের ফাটল ধরেছে। বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে এই মতভেদ দেখা দিয়েছে। নেতারা বলছেন, অভ্যন্তরীণ বিরোধে এখন এই দুই জোট অস্তিত্বের হুমকিতে আছে। গত 7 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই জোটের যাত্রা শুরু হয়, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বরের মাত্র 5 দিন আগে এই সংকট সামনে এলো। জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতার পক্ষে, তবে এতে আপত্তি জানিয়েছে জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেছেন, সোমবার রাতে এনসিপি তাদেরকে বিষয়টি জানিয়েছে, কিন্তু তারা বিএনপি বা জামাত কারোর সঙ্গে আসন ভাগাভাগি করতে রাজি নয়। তবে এনসিপির মতো ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পেরে জামাত যখন খুশি, তখন দলটির আছে দুঃসংবাদও। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আরো একটি ভাঙন দেখা যেতে পারে। জামাত ইসলামী সহ 8টি ধর্মভিত্তিক দলের যে জোট ছিল, সেই জোট থেকে বেরিয়ে যেতে পারে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। আসন বন্টন, এনসিপির সঙ্গে জামাতের নতুন করে বোঝাপড়া তৈরির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জোটের একাধিক দলের শীর্ষস্থানীয় নেতারা একথা জানিয়েছেন। দর্শক, জামাতের নেতৃত্বে 8টি দলের এই জোটের উদ্দেশ্য ছিল নির্বাচনে এককভাবে ইসলামী দলগুলোর ভোটকে একটি বাক্সে আনা। বাংলা ট্রিবিউনকে দলটির একাধিক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে জামাতের সঙ্গে এনসিপির একটি বোঝাপড়া সৃষ্টি হয়েছে। নির্বাচনে এনসিপি বড় দল হিসেবে বেশি আসন চায়, পাশাপাশি আগে থেকে জামাত 200টি আসনে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনী স্বার্থে এনসিপির সঙ্গে জোট করলে মামুনুল হক সেই জোট ত্যাগ করবেন। দৈনিক আমার দেশের খবরে বলা হয়েছে, শুধু খেলাফত মজলিস নয়, চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও জামাতকে গুড বাই টাটা বলে দিয়েছে।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী। অন্যদের চাহিদা পূরণ করলে জামাতের আসন অনেক কমে যাচ্ছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটি দলের। দর্শক, জামাতের সাথে এনসিপির আসন সমঝোতায় দলটিতে ভাঙন শুরু হয়ে গেছে। দলের এক কেন্দ্রীয় নেতা এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক পোস্টে এনসিপি ভুল পথে যাচ্ছে জানিয়ে দলটির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেছেন, এনসিপি নেতারা জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। অধ্যাপক ইউনূসের পরামর্শে গঠিত দলটির অবস্থা নির্বাচনের আগে বেশ নাজুক। বানরকে লাঠি দিলে সে যেমন 13 ঘর নষ্ট করে, শুরু থেকে দলটির অবস্থা ছিল এমন। তবে শেষ পর্যন্ত জোটের মিউজিক্যাল চেয়ার খেলায় কে জেতে সেটাই এখন দেখার বিষয়, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 3 বছর রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে জেল থেকে মুক্ত হয়ে 2008 সালের শেষ দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারেক রহমান। 17 বছরেরও কিছু সময় বেশি পরে আজ 25 ডিসেম্বর ফিরেছেন স্বদেশে। দলের পক্ষ থেকে মানে বিএনপির পক্ষ থেকে এই প্রত্যাবর্তনকে রাজকীয় করার সকল আয়োজন করা হয়েছে। আর সরকার মানে অন্তর্বর্তী সরকার এবং তার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে অকৃপণ সহায়তা দিয়েছে এই রাজকীয় প্রত্যাবর্তনকে রাজসিক রাখতে, নিরাপদ রাখতে। বলা হচ্ছে তারেক রহমানের এই ফিরে আসার মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে বিএনপির এবং বিভিন্ন দলের রাজনৈতিক যে সমস্ত দল আছে বাংলাদেশে তাদের নেতারাও অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, তারেককে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এক চরম মোড়ে উপনীত হয়েছে। তাই দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আনতে হবে তারেক রহমানকে, মানে তার কাছে প্রত্যাশাটা বেশি এবং এজন্য তাকে অনেক চ্যালেঞ্জও উতরাতে হবে। এখন তিনি কতটা প্রস্তুত সেটি আসলে একটু দেখতে চেষ্টা করব। নির্বাচন নিয়ে এখনো সংশয় করার মতো যথেষ্ট কারণ আছে। অনেক রকম নন স্টেট অ্যাক্টরস সক্রিয়, চরমপন্থার হুঙ্কার এটা আছে, নৈরাজ্য তো আছেই, ইত্যাদি আরো অনেক কিছুই আছে। নির্বাচন বাধাগ্রস্ত করার বহুমুখী ফন্দি ফিকিরও কিন্তু টের পাওয়া যায়। একটি সফল নির্বাচন পর্যন্ত পৌঁছাতে হলে, একটি গ্রহণযোগ্য নির্বাচন পেতে হলে যে কথাগুলো বললাম, নন স্টেট অ্যাক্টরস, চরমপন্থার কথা বললাম, নৈরাজ্যের কথা বললাম, নৈরাজ্যবাদ সহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং সেই চ্যালেঞ্জে বিজয়ী হতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সেটি নিশ্চিত করতে হবে। আমরা সবাই জানি বিএনপিতে অন্তর্কোন্দল আছে, বড় দলে এটি থাকে এবং নির্বাচন এলে প্রার্থী মনোনয়ন নিয়ে এই অসন্তোষটা আরো ব্যাপকতা লাভ করে। বিপরীতে এখন পর্যন্ত বিএনপিকে টক্কর দিতে চাইছে এমন একটি দল হচ্ছে জামাত। তারা কিন্তু মাঠ পর্যায়ে বেশ গোছানো, বিশেষ করে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির অনেক স্বপ্নই অধরা থেকে যেতে পারে। এখন একটি বিষয় দৃশ্যমান যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব কিন্তু এখন বেশ স্পষ্ট, কিন্তু ধর্মীয় নাম সর্বস্ব মানে এই জামাতের সঙ্গে দূরত্বের মাঝেও ধর্মীয় নাম সর্বস্ব একটি দলকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি আগামী নির্বাচনের জন্য। এই সমীকরণ নিয়ে ইতিমধ্যেই কথা হচ্ছে। দলের ভিতরে এটি নিয়ে অসন্তোষ, ত্যাগী অনেক নেতা মনোনয়ন পাননি, এটি নিয়ে কিন্তু বিএনপিকে বিপাকে পড়তে হতে পারে। আরেকটা চ্যালেঞ্জ হলো গণভোট। গণভোট প্রশ্নে বিএনপি এখনো দ্বিধান্বিত বলেই মনে করা হয়। এজন্য আগামী সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে বিএনপিকে। এক্ষেত্রে বিভিন্ন দলকে দেওয়া আসন, দলের একক প্রার্থী নিশ্চিত করা সহ নানান চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তারেক রহমানকে, মানে পড়তে হবে কি, পড়েই আছেন। অতি সম্প্রতি জামাতের 71-এর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন। দেশের মানুষ তার কাছ থেকে সেই চিন্তার আলোকে আগামী দিনে পদক্ষেপ প্রত্যাশা করে বা করবে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বলুন, গৌরব বলুন, এই ইস্যুতে বিএনপিকে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সামনের দিনগুলোতে।
বিএনপি তাদের 31 দফা নিয়ে উচ্ছ্বসিত হলেও, মানে সংস্কারের যে সমস্ত বাতালাপ রয়েছে, উচ্ছ্বসিত হলেও এটা আগামী দিনে অনেক চ্যালেঞ্জ তৈরি করবে বলে অনেকে, বিএনপির অনেক নেতাই মনে করছেন। এছাড়া বিচার ব্যবস্থা, জননিরাপত্তা, প্রশাসনে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা, গতিশীলতা সৃষ্টি করা, অর্থনীতি সুস্থ করে তোলা, কোমায় থাকা মানে কোমায় চলে যাওয়া শেয়ার বাজারকে সুগঠিত করা, জিন্দা করা, ব্যাংক ব্যবস্থায় সংস্কার এবং খেলাপি ঋণের যে এভারেস্ট মাথার উপরে চেপে বসেছে এটি মাথা থেকে নামানো, ব্যবসা বাণিজ্যে দেশি চাহিদা মানে ব্যবসায়ীদের দাবি আবদার অনুরোধ এটি দেখা, এই চাহিদাগুলো, এবং বিদেশি চাপ মোকাবিলা করা, ট্যারিফ থেকে শুরু করে অনেক ধরনের বিদেশি চাপ কিন্তু রয়েছে, এগুলি মোকাবিলা করা, এবং ব্যবসা বাণিজ্য শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, যেটার বিরাট প্রতিশ্রুতি ইতিমধ্যেই ব্যক্ত করেছে বিএনপি। এরকম আরো অনেক ইস্যু আছে এবং আরো অনেক ইস্যু সামনে আসবে, যেটা মোকাবিলার দায়িত্ব কাঁধে আসবে তারেক রহমানের, এবং তিনি যদি প্রত্যাশা অনুযায়ী এটি করতে পারেন তাহলে বিএনপি সুন্দরভাবে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে পারে। এরপর আছে দুর্নীতি এবং হাওয়া ভবন ইমেজ থেকে বেরিয়ে আসা, মানে দলকে বের করে আনা, এটি তার সঙ্গে ট্যাগ হয়ে আছে, তকমা লেগে আছে, এখান থেকে বেরিয়ে আসা এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি আজকাল অনেক কথা বলছেন, সেগুলোকে বাস্তবায়ন করা, বাস্তবে জনগণকে দেখানো, প্রমাণ করা। মনে রাখতে হবে এখন জেনজির জমানা, ধানাই পানাই করে বা শাক দিয়ে মাছ ঢেকে বেশি দূর এগোনো যাবে না। এটা শুধু বিএনপির জন্য বলছি না, যারাই সামনে ক্ষমতায় আসবে, মানে ক্ষমতার বাগের পিঠে চলবে, তাদেরই এই চ্যালেঞ্জিং দিন দেখতে হবে, মোকাবিলা করতে হবে, বিশাল বিশাল ঢেউ পাড়ি দিতে হবে, পারে বা তীরে বসে ঢেউ গোনার দিন কিন্তু আসলে এখন শেষ। মনে রাখতে হবে অনেক ক্ষুদ্র অথচ কৌশলী শক্তি, কারো নাম নিচ্ছে না, তারেক রহমানের বিজয়ের পথে বা অগ্রগতির পথে কাটা বিছাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুই প্রক্রিয়ায় এই চ্যালেঞ্জটি আসতে পারে। গত 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, আমরা দেখেছি বিএনপি ভাঙার অনেক চেষ্টা হয়েছে, শুনেছি আমরা এগুলো, কিন্তু কার্যকর হয়নি সেভাবে, একজন দুইজন টুটকা ফুটকা ছিটকা গেছে, সেটা বিষয় না। এবার তারেক রহমানের উপস্থিতিতেই তার দলের অনেক ত্যাগী নেতা কাবাব মে হাড্ডি হয়ে উঠতে পারেন। এটি মনোনয়ন সংক্রান্ত বিষয়, স্বার্থের ব্যাপার, নানান কিছু আছে, এটা এখনই বুঝতে হবে। নির্বাচনের পর বুঝে লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই। তৃণমূল, বিএনপির তৃণমূল সংঘাতে জড়ালে ক্ষতির পাল্লা তারেকের দিকেই ভারী হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার মুরদ নেই অন্তর্বর্তী সরকারের, যতই তারা কথা বলুক না কেন। তাই এটা নির্বাচনের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রতিটি নির্বাচনমুখী দলকে এটি মোকাবিলা করতে হবে। তারেক রহমানের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জটা অনেক বেশি বড় তার নিজের জন্য, এবং এটা শুধু বড় নয়, এটা ভারী হয়ে উঠতে পারে, কঠিন হয়ে যেতে পারে। বেশি নিরাপত্তা ঘেরাটোপে যদি তিনি থাকেন, সরকার যেটি তাকে দিতে চায়, এই নিরাপত্তা ঘেরাটোপে থাকলেও তার ক্ষতি, বেশি খোলামেলা এবং উদার হলেও ক্ষতি, মানে বিপদ। অনেকটা সেম রাখি না কুল রাখি অবস্থা। ভার্চুয়ালি এতদিন তিনি রাজনীতি করেছেন, সেই ভার্চুয়াল সংযোগে এই চ্যালেঞ্জগুলো ছিল না। একটা কথা শোনা যায়, প্রশাসনে বিএনপির যেমন লোক আছে তেমনি জামাতও পিছিয়ে নেই। তবে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীতে জামাতই নাকি এগিয়ে আছে, অনেকে এটি মনে করেন। আর নির্বাচনী কৌশল বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, মাঠে ময়দানে প্রকাশ্য লড়াই বা চোরাগোপ্তা মাইর বলেন, হামলা বলেন, জামাতের সঙ্গে পেরে ওঠা একটু কঠিন হতে পারে বিএনপির জন্য। নির্বাচনের পরের সমস্যাটা আরো জটিল। ইউনূস সরকার দেশটাকে যে জায়গায় রেখে যাবে, সেখান থেকে এটাকে এগিয়ে নিতে হলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াতে হবে। এর জন্য প্রয়োজন হবে বাড়তি এফোর্ট, অনেক স্মার্ট ম্যানেজমেন্ট, সেটি মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই তারেক রহমান নিজে এবং তার দলের শীর্ষ নেতারা যেসব প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা দেশবাসীকে শুনিয়েছেন, বলেছেন, নির্বাচনের পরে সেসব বাস্তবায়ন করা চারটিখানি কথা নয়। গত 18 মাসের অনেক অমীমাংসিত সমস্যার সমাধানও করতে হবে সামনের দিনগুলোতে, নয়তো ইউনূস সরকারের মতো দাবি আদায়ের চাপের কাছে নাজেহাল হতে হবে প্রতিনিয়ত। কারণ মানুষের প্রত্যাশা এখন অনেক বেড়েছে এবং অবধারিতভাবেই সেটা বিএনপির কাছে। এরও কারণ আছে, কারণ এখন পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই, এবং আওয়ামী লীগ যদি অংশ না নিতে পারে বা না নেয়, তাহলে আওয়ামী লীগের ভোটারদের নিয়েও কিন্তু আরেকটা
চ্যালেঞ্জ আছে সামনে, সেখানে জামাতের সঙ্গে বিএনপি কতটা পেরে উঠবে এটি একটি বড় প্রশ্ন। এছাড়া তার সামনে আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব মামলা থেকে স্থায়ীভাবে খালাস পাওয়া তারেক রহমানের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষের যে প্রত্যাশা বেড়েছে, যেটা বললাম, পুরনো ধারার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হওয়ার রাজনীতিটি করতে হবে, এবং সেটি এখন তারেক রহমানের জন্য অনেক বড় পরীক্ষা। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল, আগেও বললাম, এটি আসলে বারবার বলতে হবে, বড় দলগুলোর জন্য এটি সংকট। আওয়ামী লীগের যদি নির্বাচনে থাকতো তাদের জন্য এই সংকটটি থাকতো। এই অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে, এগুলো আসলে অন্যতম প্রধান কাজ। তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এরকম একটি নীতি গ্রহণ করেছেন। রাষ্ট্র পরিচালনায় সূক্ষ্ম ভারসাম্য রক্ষার সক্ষমতাই কেবল বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়নে সহায়ক হতে পারে। এজন্য প্রথমত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বোঝা যায় সেটি তিনি দিবেন, কিন্তু পারিপার্শ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য টানবেন কিভাবে সেটি স্পষ্ট হওয়া দরকার। কারণ এখানে পারিপার্শ্বিক শক্তিগুলো একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ক্ষেত্র বিশেষে রাশিয়াও, এই দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্যই তো আগামী দিনের ভূ রাজনৈতিক এবং কৌশলগত বাস্তবতা নির্ধারণ করবে। আপনারা জানেন যে বিএনপির সঙ্গে এমনিতেই পাকিস্তান পন্থী একটা তকমা লেগে আছে, সেটা তারেক কিভাবে ঝেড়ে ফেলবেন। গত অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, প্রথম সাক্ষাৎকার সম্ভবত, ভারত সম্পর্কে যে মনোভাব তিনি ব্যক্ত করেছেন, রাষ্ট্র শাসন কালেও কি তেমন ধনুক ভাঙাপন তিনি বজায় রাখবেন? এসব প্রশ্নের সুরাহা এখনই হয়ে যাওয়া দরকার তার দলের জন্যই। 2008 সালে দেশ ছেড়েছিলেন, আর 5 দিন পর 2026 সাল শুরু হবে। সময়ের ব্যবধানে প্রেক্ষাপট আসলে দেশের রাজনীতির, অর্থনীতির, পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তাই রাষ্ট্র পরিচালনায় জনমানুষের প্রত্যাশার বিশাল চাপ তাকেই বহন করতে হবে। 17 বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, এবং বলেছেন সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এটি অত্যন্ত চমৎকার একটি প্রস্তাব, কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান কি পারবেন রাজনীতির এবং রাষ্ট্রনীতির এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে? কতটা জনপ্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন? আপনার মতামত জানান কমেন্টে।